अब से पहले एडीसी में जो भी सीपीएम को वोट करता था, जो भी वोटर था सीपीएम का, उन्हीं को वॉक इन इंटरव्यू में नौकरी मिल जाता था। আমি এই ডিওএফের এসএফআইয়ের মিছিলে দাঁড়িয়ে আবারও ঘোষণা দিতে চাই, রাজ্যে যদি আবার বামফ্রন্ট সরকার তৈরি হয়, বামফ্রন্ট সরকার আবার তাদের পক্ষে থাকবে, আবার গরিবের পক্ষে দাঁড়াবে। অনেকে ভাববেন আমি বোধহয় নিজের জীবনের কথা বলছি, না বন্ধু, নিজের জীবনের কথা বলছি না। আজকে রাজ্যের যে সরকারটা বিজেপির নেতৃত্বে ত্রিদলীয় সরকার, আইপিএফটির একজন মন্ত্রী সাহেব আছেন শুক্লাচরণ নোয়াতিয়া, আপনারা নাম জানেন কিনা আমি জানি না, এই সময়ে যুক্ত হয়েছে ওই আপনারা যাকে ওই বুবাগরা বলে সম্বোধন করে হিন্দিতে বক্তৃতা দিয়েছেন ভদ্রলোককে শোনাবার জন্য, তারও দুজন মন্ত্রী আছে। যদিও মন্ত্রীরা সাংবাদিকদের কাছে বলছেন আমরা নামে মন্ত্রী কামে মন্ত্রী না, আমরার কোনো পাওয়ার নাই এই মন্ত্রিসভায়। একজন ওই মন্ত্রী আছে, উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, আগে ছিলেন বিপ্লব দেব, এখন হচ্ছেন মানিক সাহা। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে আমরা সভা করেছিলাম, আমরা সপ্তম অষ্টম বামফ্রন্ট সরকার চাই। কেন আমরা সেদিন অষ্টম বামফ্রন্ট সরকারের স্লোগান দিয়েছিলাম? আমরা অষ্টম বামফ্রন্ট সরকারের স্লোগান দিয়েছিলাম, ডিওয়াইএফআই এসএফআই সেদিন মানুষের কাছে আমরা পরিষ্কার করেছিলাম যে আমাদের দিল্লির মধ্যে যে বিজেপির সরকার, এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। এই সরকারের নীতিটাই হচ্ছে কর্মসংস্থানের গ্যারান্টি করব না, কর্মসংস্থানের রাস্তা সব বন্ধ করে দেব, চাকরি বলে কোনো শব্দ থাকবে না। আপনাদের জানার জন্য বলছি, একটা কথা বানিয়ে বলছি না। আমরা বলেছিলাম সেদিন যদি এই বিজেপিকে ত্রিপুরা রাজ্যে ডেকে আনেন তাহলে ত্রিপুরা রাজ্য একই অবস্থা হবে, ত্রিপুরা রাজ্য চাকরির দরজা বন্ধ হয়ে যাবে। আপনাদের মনে থাকবে আমরা আস্তাবল ময়দানে ঐতিহাসিক যুব জমায়েত থেকে ঘোষণা দিয়েছিলাম রাজ্যে যদি বামফ্রন্ট সরকার তৈরি হয় তাহলে চাকরি দেওয়া বন্ধ হবে না, অল্প হলেও চাকরি দেওয়া হবে। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমাদের রাজ্যের তৎকালীন মন্ত্রী বাদল চৌধুরী, আমাদের রাজ্যের তৎকালীন মন্ত্রী ভানুলাল সাহারা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন আমরা যদি সরকারে থাকি কিংবা আমরা যদি সরকারে আসি এ রাজ্যে চাকরি দেওয়া বন্ধ হবে না। সবাইকে আমরা চাকরি দিতে পারবো না, কিন্তু অল্প হলেও আমরা চাকরি দেব। প্রতি মঙ্গলবারের ক্যাবিনেট মিটিং এ আপনাদের মনে থাকবে একটা, দুটো, তিনটে, চারটে, 11টা থেকে শুরু করে 500, 700 ওই চাকরির পোস্ট সেখানে স্যাংশন হতো, পত্রিকার মধ্যে বিজ্ঞাপন বেরোতো। এটা হচ্ছে সরকারের নীতির প্রশ্ন। আর আজকে যে বিজেপির সরকারটা, আপনারা ডাবল ইঞ্জিন বলুন আর ট্রিপল ইঞ্জিন বলুন, তাদের নীতি হচ্ছে চাকরি দেব না, চাকরির রাস্তা বন্ধ করে দেব। ওই সমস্ত ভারতবর্ষের দায়িত্বটা কর্পোরেটদের হাতে তুলে দেব, বেসরকারি হাতে তুলে দেব, মালিকদের হাতে তুলে দেব, কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দেব। বন্ধুরা যারা আছেন, আমার কথা যারা শুনছেন, এই যে থিওরিটা, এই থিওরিটা যদি বুঝতে না পারেন তাহলে গন্ডগোল হয়ে যাবে বন্ধু। कोई सवाल है तो आई कैन आंसर। पब्लिक का एक सवाल है जो एडीसी का जो सब्जेक्ट एग्जाम का कि जो बाय बाय एग्जाम पोस्टपोन हुआ है उसका वजह जानना चाहते हैं। मुझे चिट्ठी मिल गया है ऑल मैं एमएलए से। मेरा पर्सनल व्यू है कि अगर कहीं में भी शॉर्ट कमिंग है तो मैंने दिल्ली में भी ये त्रिपुरा, अच्छा सवाल है आपका, मैंने त्रिपुरा अकॉर्ड में ये बात रखा है कि अब से कोई भी एग्जाम्स हो हमको स्टेट गवर्नमेंट को देना चाहिए, टीपीएससी को देना चाहिए, जीआरबीटी को देना चाहिए, या कोई भी इंडिपेंडेंट बॉडी को देना चाहिए और उन्हीं को एग्जाम्स कंडक्ट करना चाहिए। क्योंकि ये मेरे एमएलएस का भी, एमडीसीज का भी व्यू है और मेरा भी ये पर्सनल व्यू है कि जहाँ में भी कोई साइन हो कि कोई पॉलिसी ठीक तरीके से फॉलो नहीं किया गया है, वो सबको कैंसिल करके सब लोगों को फ्रेश चांस दिया जाना चाहिए। और नेक्स्ट टाइम एग्जाम एडीसी नहीं करेगा, स्टेट गवर्नमेंट को करना चाहिए या इंडिपेंडेंट सेंट्रल एजेंसी को करना चाहिए। तो बुबागराज में पिछली बार जो इंजीनियरिंग का जो एग्जाम लिया गया था, इंजीनियरिंग और छात्र जो पीयू, ये सब एग्जाम को कैंसिल हो जाएगा? आपका भी तो पर्सनल व्यू वही है, तो मैं आप ही का पर्सनल व्यू भी, मेरा भी पर्सनल व्यू वही है, क्योंकि इसमें इलेक्टेड लीडर्स का कोई हाथ नहीं। और जहाँ में भी उंगली उठाया जाता है, ये हमारा ड्यूटी बनता है कि हम जस्टिस शुड नॉट बी शोन, इट शुड बी ऑल्सो सीन टू बी शोन। तो आई थिंक दैट दिस इज माई पर्सनल व्यू, और सबने चिट्ठी लिख के भी दिया है कि ये पूरा एग्जामिनेशन प्रोसेस फ्री ऑफ कॉस्ट, किसी को दोबारा फीस नहीं देना चाहिए,
फ्री ऑफ कॉस्ट हमें ये स्टेट गवर्नमेंट को हैंडल करना चाहिए। यही बात मैंने चीफ सेक्रेटरी से भी बात किया है, और दिल्ली में भी जब हमारा मीटिंग हुआ तो मैंने कहा कि अगर ये होता है तो अच्छा रहेगा, क्योंकि इंडिपेंडेंटली ही एग्जामिनेशन दिया जाना चाहिए। अब से पहले एडीसी में जो भी सीपीएम को वोट करता था, जो भी वोटर था सीपीएम का, उन्हीं को वॉक इन इंटरव्यू में नौकरी मिल जाता था। मैंने प्रोसेस को चेंज करने के लिए इंटरव्यू लाया, रिटन एग्जाम सिस्टम लाया, लेकिन बहुत लोग हैं जो चाहते नहीं है कि हमारे यंग यूथ को नौकरी मिले। वो चाहते हैं कि जैसा सिस्टम चल रहा था वैसे ही रहे, तो नाम खराब करने के लिए सब लोग रेडी हैं। तो मुझे लगता है कि अगर आप यूथ को चांस नहीं देंगे तो नहीं चलेगा। अब अगर एडीसी में ये लोग नहीं चाहते हैं, कुछ ऑफिसर, सब नहीं, बहुत लोग चाहते हैं, कुछ लोग हैं जो बहुत साल से बैठे हुए हैं वहाँ में, तब सबसे अच्छा है कि इसको इंडिपेंडेंट एजेंसी को दिया। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে আমরা সভা করেছিলাম, আমরা সপ্তম অষ্টম বামফ্রন্ট সরকার চাই। কেন আমরা সেদিন অষ্টম বামফ্রন্ট সরকারের স্লোগান দিয়েছিলাম? আমরা অষ্টম বামফ্রন্ট সরকারের স্লোগান দিয়েছিলাম, ডিওয়াইএফআই এসএফআই সেদিন মানুষের কাছে আমরা পরিষ্কার করেছিলাম যে আমাদের দিল্লির মধ্যে যে বিজেপির সরকার, এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। এই সরকারের নীতিটাই হচ্ছে কর্মসংস্থানের গ্যারান্টি করব না, কর্মসংস্থানের রাস্তা সব বন্ধ করে দেব, চাকরি বলে কোনো শব্দ থাকবে না। আপনাদের জানার জন্য বলছি, একটা কথাও বানিয়ে বলছি না। আমরা বলেছিলাম সেদিন, যদি এই বিজেপিকে ত্রিপুরা রাজ্যে ডেকে আনেন তাহলে ত্রিপুরা রাজ্য একই অবস্থা হবে, ত্রিপুরা রাজ্য চাকরির দরজা বন্ধ হয়ে যাবে। আপনাদের মনে থাকবে আমরা আস্তাবল ময়দানে ঐতিহাসিক যুব জমায়েত থেকে ঘোষণা দিয়েছিলাম, রাজ্যে যদি বামফ্রন্ট সরকার তৈরি হয় তাহলে চাকরি দেওয়া বন্ধ হবে না, অল্প হলেও চাকরি দেওয়া হবে। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমাদের রাজ্যের তৎকালীন মন্ত্রী বাদল চৌধুরী, আমাদের রাজ্যের তৎকালীন মন্ত্রী ভানুলাল সাহারা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, আমরা যদি সরকারে থাকি কিংবা আমরা যদি সরকারে আসি এ রাজ্যে চাকরি দেওয়া বন্ধ হবে না। সবাইকে আমরা চাকরি দিতে পারবো না, কিন্তু অল্প হলেও আমরা চাকরি দেব। প্রতি মঙ্গলবারের ক্যাবিনেট মিটিং এ আপনাদের মনে থাকবে, একটা, দুটো, তিনটে, চারটে, 11টা থেকে শুরু করে 500, 700 ওই চাকরির পোস্ট সেখানে স্যাংশন হতো, পত্রিকার মধ্যে বিজ্ঞাপন বেরোতো। এটা হচ্ছে সরকারের নীতির প্রশ্ন। আর আজকে যে বিজেপির সরকারটা, আপনারা ডাবল ইঞ্জিন বলুন আর ট্রিপল ইঞ্জিন বলুন, তাদের নীতি হচ্ছে চাকরি দেব না, চাকরির রাস্তা বন্ধ করে দেব। ওই সমস্ত ভারতবর্ষের দায়িত্বটা কর্পোরেটদের হাতে তুলে দেব, বেসরকারি হাতে তুলে দেব, মালিকদের হাতে তুলে দেব, কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দেব। বন্ধুরা যারা আছেন, আমার কথা যারা শুনছেন, এই যে থিওরিটা, এই থিওরিটা যদি বুঝতে না পারেন তাহলে গন্ডগোল হয়ে যাবে বন্ধু। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী না মানিক শাহ মুখ্যমন্ত্রী, এটা বড় কথা না। প্রতিমা দেবী এমপি না রেবতী ত্রিপুরা এমপি, এটা বড় কথা না। ওই রাজীব ভট্টাচার্য এমপি না রতনলাল মন্ত্রী, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমাদের রাজ্যের চুনোপুটি মন্ত্রী, আমাদের রাজ্যের কর্পোরেশনের চেয়ারম্যান থেকে পঞ্চায়েতের প্রধান, একই নীতি তারা। চাকরি আমরা দেব না, শিক্ষা সংকুচিত হবে, কর্মসংস্থান সংকুচিত হবে, শিক্ষা হবে প্রাইভেট, চাকরি হবে প্রাইভেট, সরকারি দপ্তরে নিয়োগ হবে না, সরকারি স্কুলে ছাত্ররা পড়তে পারবে না। আমরা এসএফআই ডিওয়াইএফআই জন্মলগ্ন থেকে যেই দাবি করে আসছি, সবার জন্য চাকরি চাই, সবার জন্য শিক্ষা চাই, এই দাবির ওই থিওরিটিক্যালি বিরোধিতা যারা করে তারা হচ্ছে বিজেপি। এই কারণেই আমরা বিজেপির বিরুদ্ধে না বন্ধু। উজ্জয়ন্ত চকে দাঁড়িয়ে আমরা বিজেপি সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত শত্রুতা করার জন্য সভা করছি না। আমাদের এই মঞ্চের পেছনে বিজেপির কোনো সমর্থক বন্ধু যারা আমাদের কথা শুনছেন, তাদের সাথে আমাদের কোনো সীমানার লড়াই নেই। যুব কংগ্রেসের যেই বন্ধুরা ওই রবীন্দ্র ভবনের সামনে 7 দিন লাগিয়ে গণেশ পূজা করেছেন, তারাও কেউ আমাদের শত্রু না, তারা আমাদের ঘরের ভাই, তারা আমাদের ঘরের বন্ধু, তারা আমাদের প্রতিবেশী।
তাদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই, আপনাদের সরকার যে এই নীতি গ্রহণ করেছে, চাকরি দেব না, চাকরির রাস্তা বন্ধ করে দেব, শিক্ষার রাস্তা বন্ধ করে দেব, এই নিয়ে আপনারা কথা বলবেন না? এই নিয়ে আপনারা জিহাদ ঘোষণা করবেন না? এই নিয়ে আপনারা রাস্তায় নামবেন না? এই নিয়ে আপনারা রাস্তায় নেমে মিছিল করবেন না? আমি তো যুব মোর্চার বন্ধুদের কাছে আবেদন করতে চাই, নবারণরা, পলাশরা আছে, সন্দীপনরা, সুজিতরা আছে, তাদেরকে সামনে রেখে আমি বিজেপির যুব মোর্চার বন্ধুদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। বিজেপির যুব মোর্চারা যদি বেকার যুবকদের পক্ষে থাকেন, রাজ্যের ছাত্রদের পক্ষে থাকেন, যুব মোর্চার বন্ধুরা পতাকা ফেলে দিয়ে রাস্তায় নামুন না। আমরা চাকরি চাই, শূন্য পদগুলো পূরণ করতে হবে, স্কুলে শিক্ষক দিতে হবে, রেলের শূন্য পদগুলো পূরণ করতে হবে, ওএনজিসির শূন্য পদগুলো পূরণ করতে হবে, আমাদের ব্যাংকের শূন্য পদগুলো পূরণ করতে হবে। আমি কথা দিতে চাই, ডিওয়াইএফ এর এসওয়াই এর সাথে আমরা আলোচনা না করে আপনাদের কথা দিতে চাই, যুব মোর্চার বন্ধুরা যদি শূন্য পদ পূরণ করার জন্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিতে পারেন, আমরা আপনাদের লাইনকে বড় করতে সাহায্য করব, আমরা আপনাদেরকে সাহায্য করব। হিম্মত নাই, যুব মোর্চার বন্ধুদের হিম্মত নাই বিজেপির বিরুদ্ধে কথা বলবে। কি চলছে রাজ্যের মধ্যে, কি চলছে দেশের মধ্যে? একমাত্র রেল দপ্তর, শুনলে অবাক হবেন, 5.5 লক্ষের উপর শূন্য পদ। আমাদের রাষ্ট্রীয় ব্যাংকগুলোর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শূন্য পদ। আমাদের গর্বের ওএনজিসির মধ্যে দিন কথা হচ্ছিল, ওখানে একজন চাকরি করে ইউনিয়ন লিডার। আপনারা অবাক হবেন, এই ওএনজিসির মধ্যে এই মুহূর্তে আমাদের প্রায় 1 লক্ষের কাছাকাছি শূন্য পদ গোটা দেশের মধ্যে। দেশের বিজেপি সরকার বিজ্ঞাপনও করছে না, চাকরি দেওয়ার গ্যারান্টি করছে না। এ রাজ্যের ছাত্র যুবদের মাথা উঁচু করে দাঁড়ানোর যে স্বপ্ন, এই স্বপ্ন যারা দেখিয়েছে তার নাম হচ্ছে বামফ্রন্ট সরকার। অনেক ব্যঙ্গ হয়েছে, বামফ্রন্ট সরকার নিয়ে অনেক ব্যঙ্গ হয়েছে। আমরা নাকি ঠিকঠাক চাকরি দেই না, আমরা নাকি চাকরি নিয়ে কোর্টে হেরে যাই। কি বলেছিলাম আমরা? আমাদের মানিক সরকাররা কি বলেছিল? আমি কথা বাড়াবো না। আমাদের মানিক সরকাররা বলেছিল, হ্যাঁ আমরা চাকরি দিতে চাই তাদের, হ্যাঁ আমাদের সব মেধা দিয়ে চাকরি দিলে হবে না। মেধা কাদের জন্য? এই যে রিক্সা শ্রমিক বাবাটা আমার কথা শুনছেন, তার ঘরের ছেলে হয়তো বা আড়ালিয়া স্কুলে পড়ে, আবার আগরতলা শহরের একজন অধ্যাপক, মাও অধ্যাপক, তার ঘরের ছেলে দিল্লি পাবলিক স্কুলে পড়ে। দিল্লি পাবলিক স্কুলে যে পড়ে, সে 10টা প্রাইভেট মাস্টার, রিক্সা শ্রমিকের ঘরের সন্তান, প্রাইভেট মাস্টার দূরের কথা, স্কুলে যাওয়ার সময় পান্তা ভাত খেয়ে স্কুলে যেতে পারে না, টিফিন বক্স কি জিনিস জানে না, স্কুলের ব্যাগ কি জিনিস জানে না, ওই তাকে পায়ে ময়ে দাঁড়িয়ে স্কুলে যেতে হয়। লেখাপড়া করে সেও মাধ্যমিক পাশ করেছে, অধ্যাপকের ছেলেও মাধ্যমিক পাশ করেছে। আমি অধ্যাপকের ছেলের বিরুদ্ধে না, রিক্সা শ্রমিকের ছেলের পক্ষে না। আমাদের বামফ্রন্ট সরকার বলেছিল, নিশ্চয়ই ওই যার মেধা আছে, যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সেই মেধাবী ছাত্রের জন্য আমরা আলাদা নম্বর রাখবো, তাকে বেশি নাম্বার দেব, কিন্তু একটা নম্বর কি আমরা রাখবো না রিক্সা শ্রমিকের ঘরের সন্তানের জন্য, যে হলুদ বাটা দিয়ে ভাত খেয়ে পরীক্ষা দিতে যায়, যে শিমের বিচি ভাজা খেয়ে, কাঁঠালের বিচির ভাজা খেয়ে, শুধুমাত্র বাড়ির একটু সবজি খেয়ে পরীক্ষা দিতে যায়, দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না, তার জন্য আমরা একটু আলাদা করে নম্বর রাখবো। এটার নাম দিয়েছিল তারা নিড বেস। যার চাকরি দরকার তার জন্য আলাদা একটা নাম্বার আমরা দেব। বামফ্রন্ট সরকার বলেছিল মেধার জন্য আলাদা নাম্বার, নিডের জন্য আলাদা নাম্বার, গরিবের জন্য নাম্বার থাকবে। এই রাস্তার উপর আপনাদের জানার জন্য বলছি, বামফ্রন্টের আমলে ওই যারা তরকারি নিয়ে তরকারি বিক্রি করত, তাদের ঘরের ছেলে মাস্টার, মানুষের বাড়িতে বাসায় কাজ করে
তার ঘরের ছেলে ডাক্তার, বামফ্রন্ট সরকার তাদের পক্ষে ছিল। আমি এই ডিওয়াইএফের এসএফআই এর মিছিলে দাঁড়িয়ে আবারও ঘোষণা দিতে চাই, রাজ্যে যদি আবার বামফ্রন্ট সরকার তৈরি হয়, বামফ্রন্ট সরকার আবার তাদের পক্ষে থাকবে, আবার গরিবের পক্ষে দাঁড়াবে। না বন্ধু, আমরা মেধার বিরুদ্ধে না, আমরা অধ্যাপক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে না, আমরা তাদের জন্য আলাদা নম্বর আর গরিবের জন্য আলাদা নম্বর রাখতে চাই। তার জন্য যদি আমাদের আইনি লড়াই করতে হয়, তার জন্য যদি আমাদের নিয়ম সংশোধন করতে হয়, আমরা আবারও নিয়ম সংশোধন করার জন্য ডিওয়াইএফআই দাবি রাখবো।